জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হলো আওয়ামী লীগের ৭৫ বছর পূর্তি সমাবেশ। যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি, আইসিইউতে ভর্তি, সরকারের বাধায় সুচিকিৎসা থেকে বঞ্চিত অভিযোগ ফখরুলের। সময় নিয়েও হাজির হলেন না সাবেক আইজিপি বেনজির, বিবেচনা হবে কিনা সিদ্ধান্ত তদন্ত দলের, জানালেন দুদক সচিব। ছাগলকাণ্ডে আলোচিত এনপিআর কর্মকর্তা মতিউর রহমান ওএসডি, দুর্নীতির অভিযোগ তদন্তে দুদকের অনুসন্ধান কমিটি গঠন। এমপি আনার হত্যা তদন্তে কোনো চাপে নেই পুলিশ, জিজ্ঞাসাবাদের জন্য যে কাউকে গ্রেফতার করা হতে পারে, জানালেন হারুন। দেখছিলেন দেশ জনপদ সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি শারমিন নাসি। প্রতিষ্ঠার ৭৫তম বার্ষিকী উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত জনসভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সমাবেশস্থলে এসে প্রথমেই তিনি জাতীয় পতাকা উত্তোলন করেন, এরপর জাতীয় সঙ্গীত পরিবেশন শেষে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে বেলুন উড়িয়ে দেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে জনসভার মঞ্চে গিয়ে আসন গ্রহণ করেন। এর আগে দুপুর থেকেই সমাবেশস্থলে আসতে শুরু করেন নেতাকর্মীরা। বাদ্যযন্ত্র, ব্যানার, প্ল্যাকার্ড নিয়ে জনসভাস্থলে প্রবেশ করছেন তারা। পঁচাত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী। আমরা এখন সরাসরি যাচ্ছি সমাবেশস্থলে। বঙ্গবন্ধু ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছেন এবং তিনি দেখেছেন এদেশের নিপীড়িত, নির্যাতিত, শোষিত, বঞ্চিত মানুষের মুক্তির স্বপ্ন। বাংলার হাজার বছরের ইতিহাস ঐতিহ্যকে হাতের মুঠোয় নিয়ে ২০০ বছরের পরাধীনতার শৃঙ্খল মুক্তির স্বপ্ন নিয়ে প্রগতিশীল ধারায় রাজনৈতিক দল হিসেবে গঠিত হয় আওয়ামী মুসলিম লীগ। নিঃস্ব হল কত অগণিত প্রাণমন, দুঃশাসনে ভেঙে মুক্তির তরে হায়, লাখো শহীদের অমূল্য প্রাণ যায়। মূল্যে তার যারা মসনদে গদিয়ান, মূল্যে তার যারা মসনদে গদিয়ান, জনতার দাবি দুই পায়ে দলে মানব না, বন্ধনে মানব না, এই শৃঙ্খলে মানব না, বন্ধনে মানব না, এই শৃঙ্খলে মানব না, বন্ধনে মানব না, এই শৃঙ্খলে মানব না, বন্ধনে মানব না, এই শৃঙ্খলে। অবাক পৃথিবী অবাক করলে তুমি, জন্মেই দেখি ক্ষুব্ধ স্বদেশ ভূমি। অবাক পৃথিবী অবাক করলে তুমি, জন্মেই দেখি ক্ষুব্ধ স্বদেশ ভূমি। ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী। আমরা সরাসরি সেখানেই ছিলাম। আওয়ামী লীগের সমাবেশ নিয়ে আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ফখরুল ইসলাম। ফখরুল, কি বলছেন নেতা কর্মীরা, বিস্তারিত জানাবেন আমাদের। ন্যান্সি, অসংখ্য ধন্যবাদ। ৭৫তম প্লাটিনাম জয়ন্তী, বাংলাদেশ আওয়ামী লীগ যে দলটির হাত ধরে বাংলাদেশের জন্ম, প্রায় ২ যুগের মতো ক্ষমতাসীন দলটি, এই দলটির আজকে ৭৫তম যে প্রতিষ্ঠা বার্ষিকী, সেই প্রতিষ্ঠা বার্ষিকীতে কিছুক্ষণ আগে সোহরাওয়ার্দী উদ্যানের যে সমাবেশ স্থল, সেই সমাবেশ স্থলের মঞ্চে এসে পৌঁছেছেন
প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা তিনি কিছুক্ষণ আগে এসে পৌঁছেছেন 3 দিন ব্যাপী যে কর্মসূচি, সেই কর্মসূচির আজকে আসলে প্রথম দিনে যে সোহরাওয়ার্দী উদ্যানের যে ঐতিহাসিক মাঠটি রয়েছে সেই মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। হাজার হাজার নেতা কর্মী সমর্থক সকলে এসে পৌঁছেছেন। শুধু তাই নয়, সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশ জুড়ে আমরা যে সামনের অংশগুলোতে রয়েছি, সোহরাওয়ার্দী উদ্যানের প্রতিটি জায়গা আসলে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে অসংখ্য নেতাকর্মী সমর্থক আওয়ামী লীগের, এবং সকলের আসলে যে বিষয়টি বলছেন যে বাংলাদেশ আওয়ামী লীগের হাত ধরে এই রাষ্ট্রটির জন্ম হয়েছে, একই সঙ্গে আওয়ামী লীগের হাত ধরে যে উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ আজকে, সেই জায়গা থেকে তারা আজকে ৭৫তম প্লাটিনাম জয়ন্তীতে বলছেন যে বাংলাদেশ স্মার্ট এবং আরো উন্নত একটি বাংলাদেশ হিসেবে বিশ্বের বুকে আবির্ভূত হবে আগামীর বিশ্বে, এবং সকলের প্রত্যাশা যে দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ হবে, বাংলাদেশের উন্নয়ন অগ্রগতিতে আরো বেশ দূর এগিয়ে যাবে। নানান রঙে ঢঙে প্লেকার্ড, পোস্টার, ব্যানার সহ ঢোল, তবলা, বাদ্যযন্ত্র নিয়ে সকলে আসলে আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীর উৎসবে সামিল হয়েছেন। রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে শুরু করে ঢাকার আশপাশ এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসলে নানান স্তরের নেতাকর্মী যারা রয়েছেন এবং বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের যেসব নেতাকর্মীরা রয়েছেন প্রায় সকলেই এসছেন, এখনো কিন্তু আসছেন। সেই দুপুর থেকে অর্থাৎ 12টার পর থেকে মানুষের যে উপস্থিতি, আওয়ামী লীগের যেসব নেতাকর্মী রয়েছেন তাদের উপস্থিতি, একই সঙ্গে আসলে কর্মী সমর্থকদের উপস্থিতি চোখে পড়ার মতো। ইতিমধ্যে সোহরাওয়ার্দী উদ্যানের ভেতরের মাঠ কানায় কানায় যেমন পূর্ণ হয়েছে, সোহরাওয়ার্দী উদ্যানের যে বাহিরের যে পরিস্থিতি, টিএসসি থেকে শুরু করে শাহবাগ মোড় হয়ে দোয়েল চত্বর পর্যন্ত প্রতিটি এলাকা কিন্তু একেবারে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে, এবং মানুষ নানান স্লোগানে আসলে সকলে উৎসবে সামিল হয়েছেন। এবং আওয়ামী লীগের যে জন্মদিন, সেই জন্মদিন উৎসব, আপনি জানেন যে সোহরাওয়ার্দী উদ্যানে হয়তো কিছুক্ষণ বাদে হয়তো আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বক্তব্য দেবেন আওয়ামী লীগের দলের পক্ষ থেকে, এবং দলের প্রতি দিক নির্দেশনা দেবেন। ৭৫তম এই প্লাটিনাম জয়ন্তীতে আপনারা জানেন বাংলাদেশ আওয়ামী লীগ দেশের সবচেয়ে প্রাচীন একটি দল, যেটি 1949 সালের 23 জুন টিকাটুলির রোজ গার্ডেন থেকে যাত্রা শুরু হয়ে আজকে বাংলাদেশের জন্মের পর থেকে 2 যুগের বেশি সময় ধরে ক্ষমতাসীন এই দলটি ঐতিহ্যবাহী একটি দল, এবং যেই দলের যে ঐতিহ্য, সে ঐতিহ্যকে ধরে রাখতেই আজকে ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর এই দিনটিকে স্মরণীয় করে রাখতে চাইছেন নেতাকর্মী, তাদের সকল কর্মীরাই আসলে খুবই উজ্জীবিত, এবং সে উৎসবে সামিল হয়েছেন সকল নেতাকর্মীরা। আমরা কিছু সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে চাই আসলে যে কি অবস্থায়, যে আজকে আপনারা নিশ্চয়ই সমাবেশে এসেছেন এই ৭৫তম প্লাটিনাম জয়ন্তীতে, কি বলবেন? আমরা আসলে অত্যন্ত আনন্দিত এবং উৎফুল্ল। তার কারণ হলো যে বাংলাদেশ আওয়ামী লীগের আজকে ৭৫তম জন্মদিন। এই জন্মদিন আগামীতে হয়তো আমি নাও দেখতে পারি, এই জন্য আমি খুব আনন্দিত এবং গর্বিত। একটা বৃহৎ দল, প্রাচীন দল, এই সংগঠনের নেতৃত্ব দিয়েছিলেন এক সময় আবার বঙ্গবন্ধু এবং বাসানী, এরা নেতৃত্ব দিয়েছেন। এখন বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা নেতৃত্ব দিচ্ছেন। আজকে আমরা আসছি আনন্দমুখর পরিবেশ। আগামীতে কোথায় দেখতে চান এবং কি সাফল্য প্রত্যাশা? আমরা আগামীতে দেখতে চাই যে এই যে সোনার বাংলা, যে বঙ্গবন্ধুর স্বপ্নের যে সোনার বাংলা প্রতিষ্ঠিত দেখতে চাই। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনারা লক্ষ্য করলেন যে মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা, যিনি আসলে বাংলাদেশ আওয়ামী লীগ 1949 সালের রোজ গার্ডেন থেকে যাত্রা শুরুর পর থেকে আসলে দীর্ঘ সময় ধরে এই দলটির নেতৃত্বে রয়েছেন, এবং তিনি টানা ৪র্থবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রীও এখন, এবং দেশকেও এগিয়ে নিতে চান উন্নয়নের মহাসড়কের পাশাপাশি উন্নত এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের যে প্রত্যয় স্বপ্ন দেখেছে আওয়ামী লীগ, সেই স্বপ্নে উজ্জীবিত হয়ে বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীরাও আসলে একই রকম প্রত্যাশা জানান। আগামীর বাংলাদেশ হবে বিশ্বের বুকে, আগামীর বিশ্বে একটি উন্নত স্মার্ট বাংলাদেশ। এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সবশেষ পরিস্থিতি। ফিরছি স্টুডিওতে। ফখরুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী ফখরুল ইসলাম। এর আগে সকালে দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শ্রদ্ধা জানান দলের কেন্দ্রীয় নেতা, সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বর্ণচোরা বিএনপির নেতৃত্বে সাম্প্রদায়িক অপশক্তিকে প্রতিহত করাই চ্যালেঞ্জ। জানান, খালেদা জিয়ার মতো ভারতের কাছে দেশের অধিকারের কথা বলতে ভুলে যাননি শেখ হাসিনা। জয় যাদবের রিপোর্ট। দেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আওয়ামী লীগের ৭৫ বছর পূর্তিতে ধানমন্ডির ৩২ নম্বরে প্রতিকৃতিতে ফুল দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সভাপতি। শ্রদ্ধা নিবেদন শেষে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, সংগ্রাম আর সাফল্যের অপর নাম আওয়ামী লীগ, কিন্তু ৭৫-এর পর ২১ বছর এই দলটির নেতাকর্মীদের উপর নির্মম অত্যাচার চালায় জিয়া এরশাদ খালেদা জিয়া। বিএনপি মুক্তিযুদ্ধের নামে এই বর্ণচোরারা ভাওতাবাজি করে আমাদের আজকে সাম্প্রদায়িক জঙ্গিবাদী শক্তি আমাদের অভিন্ন শত্রু। এই অভিন্ন শত্রু বিএনপির নেতৃত্বে ঐক্যবদ্ধ। আমাদের আজকে অঙ্গীকার, আমাদের আজকের শপথ, এই অপশক্তিকে পরাজিত করতে হবে, পরাভূত করতে হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী ভারত সফরে দেশের স্বার্থে যা বলার তাই বলে এসেছেন। বাংলাদেশের স্বার্থ সংরক্ষণে এখানে যা বলা দরকার, কোনো কিছু বলতে প্রধানমন্ত্রী সংকোচ করেননি, ভুলে যাননি গঙ্গার পানি চুক্তির কথা। এরপর বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, যুব মহিলা লীগ সহ দলের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। জয় যাদব, দেশ টিভি, ঢাকা। সরকার প্রধানের ব্যক্তিগত প্রতিহিংসার কারণে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খালেদা জিয়ার রোগ মুক্তিতে সবার দোয়া কামনা করেন তিনি। বর্তমান সরকার ভারত সহ আশপাশের দেশগুলোর সেবা দাসে পরিণত হয়েছে বলেও মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। শারীরিক অবস্থার অবনতি হলে গেল শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। রবিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় বিএনপি চেয়ারপারসনের রোগ মুক্তি কামনায় আয়োজিত দোয়া মাহফিলে তার শারীরিক অবস্থার উন্নতির জন্য দোয়া চাইতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা আজকে কায়ে মনোবাক্যে আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ তাআলা যেন তার জান বখশে দেন, তাকে আমাদের মাঝে ফিরিয়ে দেন, আমরা যেন তার নেতৃত্বে আবার সবাই আগের মতো জেগে উঠতে পারি। অভিযোগ করেন, মেডিকেল বোর্ড সহ বিভিন্ন জায়গা থেকে খালেদা জিয়ার উন্নত চিকিৎসার দাবি উঠলেও প্রতিহিংসার কারণে তার সুচিকিৎসার ব্যবস্থা করছে না সরকার। পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, সুশীল সমাজ বলেছে, এমনকি বিদেশি যারা মিশনগুলো এখানে আছে তারাও বারবার বলেছে, এমনকি আপনার বাইরে থেকেও কয়েকটি সংস্থা ইভেন্ট সবাই তার চিকিৎসার কথা কিন্তু বলেছে। কিন্তু শেখ হাসিনা তার যে ব্যক্তিগত রাজনৈতিক প্রতিহিংসা, সেই প্রতিহিংসার কারণে তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে হত্যা করার উদ্দেশ্যে, তাকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার উদ্দেশ্যে তাকে কোনো রকম চিকিৎসার সুযোগ দেওয়া থেকে বঞ্চিত রেখেছেন। পার্শ্ববর্তী দেশে সরকার প্রধানের সফর নিয়েও কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, ভারতের সাথে অনেকগুলো বিষয়ে চুক্তি করলেও বাংলাদেশের ন্যায্য হিস্সা বুঝে নিতে কোনো উদ্যোগ নেয়নি সরকার। আমরা সবার আগে তিস্তার পানি ন্যায্য বন্টন চাই এবং ভিন্ন সমস্ত অভিন্ন যে নদীগুলো আছে প্রত্যেকটি নদীর আমরা আমাদের হিস্সাটা চাই, এটা আমাদের অধিকার, আন্তর্জাতিক আইনের অধিকার। এই কথাগুলো সরকার বলতে সম্পূর্ণ ব্যর্থ হচ্ছেন। আজকে ভারতের কাছে তারা সেবা দাসে পরিণত হয়ে গেছেন। শুধু ভারত নয়, সমগ্র আশেপাশের প্রতিবেশী দেশগুলোর কাছেও তারা আজকে পুরোপুরি মাথা নিচু করে নতজানু পররাষ্ট্র নীতি চলছেন। মিয়ানমার থেকে গুলি আসে, তারা জবাব পর্যন্ত দিতে পারে না। পুলিশের দুর্নীতিবাজ কর্মকর্তাদের নিয়ে সংবাদ প্রকাশের বিষয়ে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতিতে বিস্ময় প্রকাশ করে বিএনপি মহাসচিব বলেন,
দেশের গণতন্ত্র ধ্বংসের দায় কতিপয় পুলিশ কর্মকর্তাদেরও নিতে হবে। এই অবৈধ সরকারের সঙ্গে যোগসাজশ করে তারা বিত্ত বৈভব একটা দুর্নীতি পাহাড় করে তুলেছে। শুধু তাই নয়, তারা রাষ্ট্রযন্ত্রকে ধ্বংস করছে এবং গণতন্ত্রকে ধ্বংস করার দায়ও তাদেরকেই নিতে হবে যারা এই বিষয়ে জড়িত আছেন। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। প্রথমবার সময় আবেদন করেও দ্বিতীয়বার নির্ধারিত দিনে দুদকে হাজির হননি সাবেক আইজিপি বেনজির আহমেদ। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক আইজিপি বেনজির আহমেদের আজ দুর্নীতি দমন কমিশন দুদকে হাজির হওয়ার কথা রয়েছে। পরে দুদক সচিব জানান, তিনি হাজির না হওয়ায় দুদক আইন অনুযায়ী তার বিরুদ্ধে প্রতিবেদন দিবে তদন্ত দল। তিনি আরো জানান, বেনজির আহমেদ নিজে হাজির না হলেও আইনজীবীর মাধ্যমে তিনি একটি লিখিত বক্তব্য পাঠিয়েছেন। তবে সেই বক্তব্য আমলে নেওয়া হবে কিনা তা তদন্ত দল স্বাধীনভাবে সিদ্ধান্ত নেবে বলেও জানান দুদক সচিব। সম্প্রতি বেনজির আহমেদের দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জন নিয়ে বিভিন্ন গণমাধ্যম একাধিক সংবাদ প্রচার করে। এটা তো এখনই বলা যাচ্ছে না, এটা পর্যালোচনা হবে। আর অনুসন্ধানকারী টিমের রিপোর্ট দেওয়ার তারিখ এখনো বাকি আছে সময়, সেই অনুযায়ী তারা পর্যালোচনা করে দেখবেন। তার ব্যক্তিগত শুনানির তারিখ বর্ধিতকরণ সংক্রান্ত নয়, বিষয়টি হচ্ছে তার বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে যে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগটি আনা হয়েছে সে বিষয়ে তার এবং তার পরিবারের সদস্য, বিশেষ করে তার স্ত্রী এবং কন্যাদের অভিযোগ যে আনা হয়েছে তাদের বিরুদ্ধে, সেই বিষয়ে তার অবস্থান তিনি বর্ণনা করেছেন। ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর সদস্য মতিউর রহমানকে ভ্যাট ও কাস্টমস আপিল ট্রাইব্যুনালের সভাপতি পদ থেকে সরিয়ে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত করা হয়েছে। দুপুরে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ। এদিকে তার বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগ তদন্তে 3 সদস্যের টিম গঠন করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দুদক সচিব এ কথা জানান। ঈদুল আজহার আগে তার ছেলে ইফাতের 15 লাখ টাকায় ছাগল কেনা নিয়ে তৈরি হয় গোলক ধাঁধা। তোপের মুখে পড়েন নেটিজেনদের। এরপর বেরিয়ে আসতে থাকে এই রাজস্ব কর্মকর্তা ও তার ছেলে ইফাতের কোটি টাকার গাড়ি ও অভিজাত জীবনযাপনের তথ্য। গণমাধ্যমে উঠে আসে মতিউর রহমানের স্ত্রী, ছেলে ও কন্যাদের সম্পদের তথ্য ও প্রমাণও। এনবিআরের সদস্য জনাব মোহাম্মদ মতিউর রহমানের বিষয়ে জানতে চাচ্ছেন যে গত 4টি কেসে ওনার অনুসন্ধান হয়েছিল, সেক্ষেত্রে আলোর মুখ দেখেননি। আর এটি তো অনুসন্ধান তখন দেখেননি কেন বা কি, সেটা কমিশন পর্যালোচনা করবে। অভিযোগের মাত্রা বা অভিযোগের ধরন পরিবর্তন হতে পারে, আমরা এখনো জানি না, সেগুলি অনেক আগের ঘটনা। আর এটি হচ্ছে নতুন ঘটনা, 4/6/2024 তারিখ, খুবই সম্প্রতি, আপনারা জানেন, বললামই আমি। সেটি কমিশন যেহেতু আমলে নিয়েছে, একটি টিম কাজ করছে, এই অনুসন্ধানকারী টিম স্বাধীনভাবে কাজ করুক, আমরা ফলাফল জানতে পারব। আনার হত্যাকাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য যে কাউকে গ্রেফতার করা হতে পারে বলে জানিয়েছেন ডিবি প্রধান হারুনুর রশিদ। দুপুরে আনার হত্যাকাণ্ড নিয়ে র্যাব সদর দপ্তরে তিনি কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, গ্রেফতার কাজী কামাল আহমেদ ওরফে গ্যাস বাবুকে আবারও রিমান্ডে আনা হবে। এছাড়া আনার হত্যার মূল পরিকল্পনাকারী শাহিনকে গ্রেফতারে পুলিশ হেডকোয়ার্টারের মাধ্যমে ইন্টারপোলে চিঠি দেওয়া হয়েছে বলেও জানান তিনি। গ্যাসবাবু এই মোবাইলের ভিতরে অনেকগুলি ডিজিটাল এভিডেন্স আছে, যদিও দুপক্ষের কথাবার্তার মধ্যে আছে। আমরা এক পক্ষ তো অলরেডি ডিজিটাল পেয়ে গেছি, এবং ওই মোবাইলগুলি থেকে আরো কোনো কিছু আছে কিনা, না হলে উনি কেন কোথাও ফেলে দিলেন, সে কারণেই আমরা আদালতের কাছে চিঠি দিয়েছি যেন আমাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য আরো একটু দরকার। দেখছেন দেশ জনপদ সংবাদ। বরগুনার আমতলীতে সড়ক দুর্ঘটনায় নিহত 9 জনের মধ্যে 7 জনই মাদারীপুরের শিবচরের সাহাপাড়া এলাকার একই পরিবারের সদস্য। পরিবারের এতগুলো সদস্যকে একসঙ্গে হারিয়ে কিছুতেই যেন থামছে না শোকের মাতম। শিবশঙ্কর রবিদাসের তথ্যচিত্রে আরো জানাচ্ছেন শুভশ্রী রায়। আমার ভাই ছিল, ওর ওই সাইডে বের করছি, আমার ওয়াইফ ছিল, তার বের করছে, আমার ভাই, আমার বোন বের হয়েছে, আমি আর পারি না বের করতে।
কিছুক্ষণ পরে গাড়িটা তোলা গেছে, গাড়ি আর খুঁজে পাই নাই। এক নিমিষে আনন্দঘন মুহূর্ত রূপ নেয় শোকের ছায়। বাড়ির উঠান জুড়ে এখন কেবল স্বজনদের আহাজারি। শনিবার দুপুরে বরগুনার আমতলীতে সড়ক দুর্ঘটনায় নিহত 9 জনের মধ্যে 7 জনই মাদারীপুরের শিবচর উপজেলার ভদ্রাসন ইউনিয়নের সাহাপাড়া এলাকার একই পরিবারের সদস্য ও আত্মীয় স্বজন। বৌভাতের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন তারা। প্রতিমধ্যে ব্রিজ ভেঙে মুহূর্তেই ঝরে গেল নারী শিশুসহ 9 জনের তাজা প্রাণ। স্বজনরা জানান, ঢাকায় কর্মরত ব্যাংকার আবুল কালাম আজাদের বোনের মেয়ের বৌভাতের অনুষ্ঠানে যোগ দিতে বরগুনার আমতলীতে যাচ্ছিলেন তার স্ত্রী মুন্নি বেগম, 2 মেয়ে তাহিয়া তাফসিয়া সহ বড় ভাই বাবুল মাতবরের স্ত্রী ফাতিমা বেগম, বোন ফরিদা বেগম সহ পরিবারের সদস্য ও আত্মীয় স্বজনরা। এদের সবার বাড়ি ভদ্রাসনের সাহাপাড়া ও চরপাড়া গ্রামে। শনিবার রাতেই নিহতদের মরদেহ আনা হয় তাদের গ্রামের বাড়িতে। মারা গেছে আমার বোন, আমার ভাগনার বউ, এরপর আমার ভাগনার শাশুড়ি, আমার ওয়াইফ, তারপর আমার ছোট ভাইয়ের বউ, ছোট ভাইয়ের 2 মেয়ে। আমার জীবনে এই 7-7টি লাশ একত্রিত দেখিনি। আজকে বলার কোনো ভাষা নেই, সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা নেই, কোনো মানুষেরই ভাষা নেই যে এটা করে সান্ত্বনা দেবে। যাদের আপনজন হারাইছে তারাই বোঝে। রবিবার সকাল 9টায় জানাজা শেষে দাফন করা হয় নিহতদের লাশ। শনিবার দুপুরে বরগুনার আমতলীর হলদিয়া বাজার এলাকায় সেতু ভেঙে বরযাত্রীবাহী মাইক্রোবাস খাদে পড়ে প্রাণ হারান নারী শিশুসহ 9 জন। নিউজ ডেস্ক, দেশ টিভি। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় দেখা দিয়েছে নদী ভাঙন। গেল 1 সপ্তাহে নদী গর্ভে বিলীন হয়েছে অর্ধশতাধিক বসত ভিটা সহ ফসলি জমি। ঝুঁকিতে রয়েছে নদী তীরবর্তী শতাধিক বসত বাড়ি আর ফসলের মাঠ। স্থানীয়দের অভিযোগ, বাঁধ না থাকায় নদী ভাঙনের শিকার হয়ে আসছে বছরের পর বছর ধরে। জামালপুর প্রতিনিধি মেহেদি হাসানের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন ফারিহা ইসলাম। প্রতিনিয়ত নদীর পাড় ভেঙে আছড়ে পড়ছে যমুনার বুকে। সেই সাথে নদীর বুকে হারিয়ে যাচ্ছে যমুনা তীরবর্তী শত শত পরিবারের স্বপ্নগুলো। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে যমুনা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় জামালপুরের মাদারগঞ্জ উপজেলার পাকরুল এলাকায় দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন। নদীতে বাঁধ না থাকায় গত কয়েক বছরের ভাঙনে বসতভিটা হারিয়ে নিঃস্ব হয়েছে প্রায় 300 পরিবার। যমুনা নদীর গর্ভে বিলীন হয়েছে 150 একর ফসলি জমি। স্থানীয়দের অভিযোগ, নদীর পাড় রক্ষায় কোনো বাঁধ নির্মাণ না করায় প্রতি বছর নদী ভাঙনের শিকার হচ্ছে এখানকার মানুষ। আমাদের কিছু ভাই নাই, নদী আমাদের সব শেষ করে নিয়ে গেছে ভাই। আমাদের এখন বাড়ি ঘর দরজা সব আছিল, যা কিছু ভাঙছি, কিছু নিয়ে যায়, কিছু আশ্রয় নিয়েছি, আর সব নদী ভিতরে গেছে। পাকরুল চরের নদী ভাঙন এমন তীব্র আকার ধারণ করছে যেটা সাধারণ মানুষের জন্য খুবই হুমকির সম্মুখীন হয়ে গেছে। দুশ্চিন্তায় থাকে যে কখন জানি তাদের ভিটা বাড়ি সম্বল সবকিছু নদী ভাসিয়ে নিয়ে যায়। বাড়ি ভিটা চলে যাচ্ছে। আমাদের সরকারের কাছে অনুরোধ, দ্রুত এটা আমার স্থায়ীভাবে একটা ব্যবস্থা করবেন এবং অস্থায়ীভাবে যাতে এখন ভাঙন রোধ করে এই ব্যবস্থা চাচ্ছি। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা বলছেন, ভাঙন রোধের প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে। আমরা ইতিমধ্যে এখানে একটি প্রকল্প দিয়েছি, যেটা পরিকল্পনা কমিশনে প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি এই এলাকায় এই এখন যে ভাঙন হচ্ছে, সে ভাঙন রোধে আমরা জরুরি অস্থায়ী প্রতিরক্ষামূলক কাজ করার জন্য আমরা ইতিমধ্যে ঊর্ধ্বতন দপ্তরে জানিয়েছি। তারা যেভাবে নির্দেশনা প্রদান করবে আমরা সেই হিসাবে কাজ বাস্তবায়ন করব। যমুনার ভাঙন প্রতিরোধে দ্রুতই কার্যকর ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা নদী তীরবর্তী মানুষের। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন দেশ জনপদ সংবাদ। নানা আয়োজনে সারা দেশে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করছে দল ও দলটির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেওয়া সহ বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। বিস্তারিত ডেস্ক রিপোর্ট। নানা আয়োজনে সারা দেশে উদযাপিত হচ্ছে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী। এ উপলক্ষে বগুড়ায় সকাল ৮টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা ও দলীয় কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন নেতাকর্মীরা।
সকালে রাজশাহী কলেজে বঙ্গবন্ধুর মুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ দ্বারা। দিবসটি উপলক্ষে খুলনায় পুষ্পমাল্য অর্পণ ও মহানগরীর বিভিন্ন সড়কে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও কেক কেটে উদযাপন করেন নেতৃবৃন্দ। রোববার সকাল ৮টায় নড়াইলে জাতীয় দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান জাতীয় সংসদের হুইপ মাশরাফি বিন মুর্তজা। উৎসব উচ্ছ্বাসের মধ্য দিয়ে বাগেরহাটে উদযাপিত হয় বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। কুমিল্লায় ফুলের শ্রদ্ধা নিবেদন, বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোকিত প্রদর্শনী, আলোচনা সভা সহ নানা কর্মসূচির মাধ্যমে পালন করা হয় দেশের প্রাচীন ঐতিহ্যবাহী রাজনৈতিক দলটির প্রতিষ্ঠাবার্ষিকী। দিবসটি উপলক্ষে জামালপুরে দলীয় কার্যালয়ে জাতীয় দলীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। এছাড়া বরিশাল, ময়মনসিংহ, পটুয়াখালী, খাগড়াছড়ি সহ সারা দেশে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী। শুভশ্রী রায়, নিউজ ডেস্ক, দেশ টিভি। পূর্ব বিরোধের জেরে ময়মনসিংহের নান্দাইলে রানা হত্যার 2 মাস পেরিয়ে গেল প্রতিপক্ষের তাণ্ডবে বাড়ি ঘরে আসতে পারছে না আসামি ও তাদের স্বজনরা। প্রায় অর্ধশতাধিক বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট চালিয়ে দখলে নিয়েছেন নিহতের স্বজনরা। ভাঙচুর ও লুটপাট করা হচ্ছে নিরপরাধ ব্যক্তিদের ঘরবাড়িও। এসব ঘটনায় পাল্টাপাল্টি মামলা হওয়ায় উত্তপ্ত এলাকার পরিবেশ। ময়মনসিংহ থেকে ইলিয়াস আহমেদের পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজা ডেস্ক রিপোর্ট। 4 বছর আগের বিরোধের জেরে গত 21 এপ্রিল রাতে প্রতিপক্ষের হাতে খুন হন ময়মনসিংহের বনাটি গাঙ্গাইলপাড়া গ্রামের আবুল হাসেমের ছেলে রানা মিয়া। ঘটনার পর রানার পক্ষের লোকজন খুনের সঙ্গে জড়িত সন্দেহে প্রায় অর্ধশতাধিক ঘরবাড়ি ভেঙে তছনছ করার পাশাপাশি গবাদি পশুসহ দামি জিনিসপত্র লুটে নিয়ে যায়। হত্যার 2 মাস পেরিয়ে গেলেও স্বাভাবিক হয়নি পরিস্থিতি। রানা হত্যায় দোষী সন্দেহে স্থানীয়দের বাড়িতে প্রতিনিয়ত হামলা করায় বাড়ি ছাড়া কয়েকশো মানুষ। আমাকে 10 নম্বর আসামি করা হয়েছে, আমি কিছুই জানি না। আমি প্রতিবন্ধী, আমি কোনো এই কেসের আসামিও না। আমার ঘরে যা কিছু আছে লুটপাট করে লিয়ে গেছে। আমরা বাড়ি ঘরে উঠতে পারি না, 50 লক্ষ টাকা দিলে আমরা বাড়িতে উঠতে পারবো না, উঠতে পারবো না। পানির কলটা কেউ নিয়ে গেছে, আমরা পর্যন্ত পানিও দিতে পারি না। তবে নিহত রানার স্বজনরা বলছেন মারা যাওয়ার আগে হত্যাকারীদের নাম বলে গেছেন রানা। এমন মর্মান্তিক ঘটনা মেনে নিতে না পেরেই তারা বাড়িঘর ভাঙচুর করছেন। ভাঙচুর করবো না কি করবো, আমরা আগুন জ্বালানি একটু বেশি পেট্রোল আইলে আগুন জ্বালানি, আবার বাড়িঘর ভাঙছে। আমরা রাস্তা মারা মানুষ মেরেছে, বাড়িঘর চিন্তা করতে আইছে। আমরা বাড়িঘর দিমু, সব দিমু, আমার বাইরে আইনে দেখ, আমরা সব দিমু। বাড়িঘর আমরা ভাঙছে, আর কোনো কথা আছে? আমি কখন আগুন জ্বালামু, আর কোনো কথা আছে? 4 বছর আগে ঝগড়া হয়েছে, ঝগড়া হয়ে গেছে 4 বছর পরে। এমন হত্যাকাণ্ড এবং পরে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী। হত্যাকাণ্ডের বিচারের পাশাপাশি হামলা ভাঙচুরেরও বিচার দাবি করেন স্থানীয়রা। আসামির ছাড়াও যারা আছে, এদের আশেপাশে গড় বাড়ি যারা আছে সবার কারে লুটপাট, এবং লুটপাটটা শুধু একদিন না, কন্টিনিউ চলতেছে। যেহেতু মামলা হয়েছে, এটা প্রকৃত দোষী যারা, তাদের সর্বোচ্চ সাজা হোক, এটা আমরা চাই। কিন্তু যারা নির্দোষ নিরপরাধ, এদের বাড়িঘর ভাঙচুর করা হয়েছে, এরকম বহুত লোক আছে, আর যেন আর এই অত্যাচার বন্ধ যেতে হয়। রানা হত্যা মামলায় 4 জনকে এবং ভাঙচুর ও লুটপাটের ঘটনার 2টি মামলায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার ছাড়াও পরিস্থিতি স্বাভাবিক করতে চেষ্টা চালাচ্ছেন বলে জানায় পুলিশ। যারা মার্ডার মামলার আসামি তারা কেউ জেলে আছে, কেউ পলাতক আছে। যারা জামিন আসছে তাদের বাড়ি যাওয়ার জন্য আমরা স্থানীয় নেতৃবৃন্দের সাথে কথা বলছি, কিন্তু তারা যায় না। রানা হত্যা মামলায় আসামি করা হয় 19 জনকে এবং ভাঙচুর ও লুটপাটের ঘটনার 2টি মামলায় আসামি 84 জন। ময়মনসিংহে হত্যাকাণ্ডের পর দোষীদের বাড়িতে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং লুটপাটের ঘটনাকে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হিসেবেই মনে করছেন সংশ্লিষ্টরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন দেশ জনপদ সংবাদ। বর্জ্যের ভারে ধুঁকছে প্রথম শ্রেণীর ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা। 150 বছরের পুরনো পৌরসভা হলেও এখানে নেই বর্জ্য পরিশোধনের আধুনিক কোনো ব্যবস্থা। ডাম্পিং এর নামে প্রতিদিন 150 টন বর্জ্য স্তূপ করে রাখা হচ্ছে খোলা আকাশের নিচে অথবা সড়কের পাশে। পরিকল্পিত উপায়ে বর্জ্য পরিশোধন না করা হলে পরিবেশ বিপর্যয় দেখা দিবে বলে বলছে সচেতন মহল।
এদিকে চলমান সংকটকে প্রধান চ্যালেঞ্জ উল্লেখ করে বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকরণে উদ্যোগ নেওয়ার কথা জানায় পৌর কর্তৃপক্ষ। ব্রাহ্মণবাড়িয়া থেকে সহকর্মী মেহেদিনুর পরশের পাঠানো তথ্য ছবিতে টুম্পা আফরোজের ডেস্ক রিপোর্ট। লোকালয়ের বিস্তীর্ণ জায়গা জুড়ে বর্জ্যের ভাগাড়। ডাম্পিংয়ের নামে এভাবেই ময়লা আবর্জনা ফেলা হচ্ছে খোলা আকাশের নিচে। বর্জ্য পরিশোধন ব্যবস্থা না থাকায় যা বাড়ছে প্রতিদিনই। এতে পরিবেশ বিপর্যয়ের পাশাপাশি দুর্বিষহ হয়ে উঠেছে জনজীবন। ব্রাহ্মণবাড়িয়া শহরে প্রতিদিন অন্তত 150 টন বর্জ্য উৎপন্ন হয়, যার মধ্যে রয়েছে বিভিন্ন বাসাবাড়ি, হাসপাতাল, ক্লিনিক ও হোটেল রেস্তোরাঁর বর্জ্য। এসব বর্জ্য ব্যবস্থাপনায় 2012 সালে শহরের ছয়বাড়িয়া এলাকায় 3 একর জায়গায় ডাম্পিং স্টেশন করে পৌরসভা, যদিও সেখানে নেই বর্জ্য পরিশোধনের পরিবেশ বান্ধব কোনো প্রযুক্তি। 2023 সালে বর্জ্য থেকে সার ও জ্বালানি তেল উৎপাদনে একটি প্ল্যান্ট স্থাপন করা হলেও কোনো সংস্থা এগিয়ে না আসায় তা কার্যকর হয়নি। এতে ডাম্পিংয়ে থাকা বর্জ্যের উৎকট দুর্গন্ধে দম বন্ধ হয়ে আসার অবস্থা পৌরবাসীর। এছাড়া নোংরা পরিবেশে মশা মাছি সহ বিষাক্ত ও ক্ষতিকারক পোকামাকড়ের অবাধ বংশবিস্তারও চলছে সেখানে। বৃষ্টি হলে যে দুর্গন্ধের কারণে, ময়লার কারণে, মশা মাছির কারণে আশেপাশের লোকেরা থাকতে পারতেছে না। প্রথমে শ্বাসকষ্ট হচ্ছে। পরিকল্পিত ও আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা গড়ে না উঠলে শিগগিরই দেখা দিতে পারে পরিবেশ বিপর্যয়। ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় আধুনিক বর্জ্য ব্যবস্থা গড়ে তোলা না যায় তাহলে গোটা ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকায় একটা পরিবেশ বিপর্যয় দেখা দেবে। সরেজমিন পরিদর্শন করে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়ার কথা জানায় কর্তৃপক্ষ। পরিদর্শন টিম পাঠাবো, আমরা সরেজমিন পরিদর্শন করবো এবং ড্যামেজ অ্যাসেসমেন্টের বিষয়ে আমরা আমাদের বিধি মোতাবেক পদ্ধতিতে ব্যবস্থা নেব। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের একটা প্রকল্প আছে, এই প্রকল্পে আমরা আছি। আশা করছি যদি এই প্রকল্পের টাকাটা আমরা পাই এবং আমাদের যে নতুন যে জায়গাটা আমরা যেতে চাই সেটা যদি আমরা করতে পারি তাহলে ব্রাহ্মণবাড়িয়ায় একটা আধুনিক বজ্র ব্যবস্থাপনার জন্য একটি নেটওয়ার্ক আমরা গড়ে তুলতে পারবো। 1868 সালে প্রতিষ্ঠিত প্রথম শ্রেণীর ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় প্রায় 3 লাখ মানুষের বসবাস। নিউজ ডেস্ক, দেশ টিভি। ঘূর্ণিঝড় রেমালে রায়েন্দা মাসুয়া ফেরিঘাট ও পাশের রাস্তা ক্ষতিগ্রস্ত হওয়ায় 25 দিন ধরে বন্ধ ফেরি চলাচল। বাগেরহাটের শরণখোলা ও পিরোজপুরের মঠবাড়িয়ার মধ্যে যোগাযোগের একমাত্র ফেরি বন্ধ থাকায় ভোগান্তিতে ব্যবসায়ী ও স্থানীয়রা। দ্রুত ঘাট সংস্কার করে ফেরি চালুর দাবি তাদের। সড়ক বিভাগ বলছে সংস্কার কাজের অনুমতি চাওয়া হয়েছে, অনুমতি পেলে কাজ শুরু হবে। বাগেরহাট প্রতিনিধি এস সোহারের তথ্য ছবিতে ফারজানা ইসলামের ডেস্ক রিপোর্ট। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে বাগেরহাটের রায়েন্দা মাছুয়া ফেরিঘাটের রায়েন্দা অংশ এবং সংযোগ সড়ক ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি বিভিন্ন অংশ নদীগর্ভে বিলীন হয়ে যায়। এ কারণে রিমালের পর থেকে বাগেরহাটের শরণখোলা ও পিরোজপুরের মঠবাড়িয়ার মধ্যে ফেরি চলাচল বন্ধ রয়েছে। ফেরি বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন বলেশ্বরের দুই পারের মানুষ। ফেরিঘাটের অদূরে বিকল্প ব্যবস্থায় ট্রলার ঘাট চালু হলেও অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে যাত্রীদের। ভ্যান, পিকআপ, নসিমন ও ট্রাক পারাপার বন্ধ থাকায় ক্ষতির মুখোমুখি ব্যবসায়ীরা। তাই দ্রুত ফেরিঘাট ও সংযোগ সড়ক সংস্কারের দাবি জানান তারা। আমাদের এইখানে দোকানপাট আর ফেরিঘাট এই দুইটা নষ্ট হয়ে আমাদের ইনকাম বাণিজ্য সবই নষ্ট হয়ে গেছে। ওপার আমাদের ব্যবসা বাণিজ্য আছে, এপার আমরা তো দিন এনে দিন খাই, ব্যবসা এইভাবেই করি। আমাদের যদি এইটা একটু তাড়াতাড়ি ঠিক করে আমাদের ব্যবসা বাণিজ্য একটু উপকার হয়। ফেরিঘাটটা ভেঙে যাওয়া নিয়ে আমাদের বেশি ক্ষতি হচ্ছে। খেওয়া চলে, খেওয়ায় তো লোক নিতে পারে, গাড়ি তো নিতে পারে না। এ বিষয়ে সড়ক বিভাগ বলছে ফেরিঘাট ও সড়ক সংস্কারে প্রস্তাব পাঠানো হয়েছে, অনুমোদন পেলেই কাজ শুরু হবে। ফেরিঘাটে মেরামতের জন্য প্রয়োজনীয় বরাদ্দের জন্য প্রশাসনিক অনুমোদন চাওয়া হয়েছে ইতিমধ্যে, যেটা মন্ত্রণালয় অনুমোদনের অপেক্ষায় আছে। প্রশাসনিক অনুমোদনটা পাওয়ার সাথে সাথে আমরা কার্যক্রম শুরু করব। 2021 সালের 10 নভেম্বর রায়েন্দা মাছুয়া রুটে ফেরি চলাচল শুরু হয়। প্রতিদিন এই রুটে 20 থেকে 25,000 মানুষ ও সহস্রাধিক যানবাহন চলাচল করে। নিউজ ডেস্ক, দেশ টিভি। এ পর্যায়ে দেশ জনপদ সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরো একবার। জাতীয়
সঙ্গীতের মাধ্যমে শুরু হলো আওয়ামী লীগের ৭৫ বছর পূর্তির সমাবেশ। যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি, আইসিইউতে ভর্তি, সরকারের বাধায় সুচিকিৎসা থেকে বঞ্চিত, অভিযোগ ফখরুলের। সময় নিয়েও হাজির হলেন না সাবেক আইজিপি বেনজির, বিবেচনা হবে কিনা সিদ্ধান্ত তদন্ত দলের, জানালেন দুদক সচিব। ছাগল কাণ্ডে আলোচিত এনবিআর কর্মকর্তা মতিউর রহমান ওএসডি দুর্নীতির অভিযোগ তদন্তে দুদকের অনুসন্ধান কমিটি গঠন। এমপি আনার হত্যার তদন্তে কোনো চাপে নেই পুলিশ, জিজ্ঞাসাবাদের জন্য যে কাউকে গ্রেফতার করা হতে পারে, জানালেন হারুন। এই ছিল এখনকার দেশ জনপদ সংবাদ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। এছাড়াও সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।